আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে শৈশব থেকেই একটা অল্টারনেটিভ এডুকেশনের দিকে আমি টান দিয়েছি অজান্তে, এমন না যে কনসিয়াসলি। ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, ঘুরে বেড়াতে পছন্দ করতাম, পুরন ঢাকায় বড় হওয়া। আমাদের বাড়ির পাশে ছিল ধোলাই খাল। যে খালটা মানে একটা অংশটা অনেক আগেই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাড়ির পাশের অংশটা আমাদের ছোটোবেলাও ওপেন ছিল। আমাদের মহল্লার মধ্যে একটা পুকুর ছিল। বাবা মার ভীষণ রেস্ট্রিকশন ছিল, পানিতে নামা যাবে না, কারণ আমার একটা ভাই 4-5 বছর 5-6 বছর বয়সে মারা যায়। তারপর থেকে আমাদের রেস্ট্রিকশন ছিল পানিতে না নামা। কিন্তু লুকিয়ে লুকিয়ে আমরা ধোলাই খালে, যে সুতারপুরের পাশ দিয়ে যে খালটা গেছে সেখানে যে সাঁতার শিখতাম নিজে নিজে, পুকুরে সাঁতার কাটতাম। তখন কি পরিষ্কার পানি ছিল তখন? তখন ফ্রেশ ওয়াটার ছিল, বর্ষার সময় পুরো ফ্রেশ ওয়াটার থাকতো। তো আমরা তখন এখানে আস্তে আস্তে নিজে নিজে সাঁতার শিখে ফেলি। তারপর আমাদের বাড়ির পেছনে অংশটা একটা জেলে পাড়া, কাইন্ড অফ জেলে পাড়া, জেলে পাড়াই বলা যায়, একদম পিছন দিকটা সেটা জাউলাপাড়া বলতো, লুটোলার ওই অংশটা। তো সেইখানে কিছু জেলে ছিল, কিছু জেলে বা কিছু ফিশিংয়ের ব্যবসার সাথে জড়িত ছিল আমাদের পাড়ার অনেকগুলো পরিবারই। তার মধ্যে কেউ আবার মাছ কাটতো পেছন দিকে, আবার কেউ হচ্ছে যে শুটকি দিত, চাপা শুটকি, মাছের ব্যবসা করতো। তারপর কেউ মাছও ধরতো, বুড়িগঙ্গা এসে তারা মাছ ধরতো, কেউ কিছু কিছু পরিবার। তো ওদের নৌকা থাকতো, নৌকাগুলো আমরা নিয়ে, যেহেতু ওরা রাতে যেত মাছ ধরতে, তো দিনের বেলা নৌকাটা পড়ে থাকতো। আমরা মানে 1 টাকা ঘন্টা বা 2 ঘন্টা এরকম নিয়ে হয়তো সারাদিন নৌকাই চালাতাম আমরা। সেই মানে নৌকা চালিয়ে চলে যেতাম আমরা সেই দয়াগঞ্জের ব্রিজের নিচের দিকে চলে যেতাম, আকর্ষিত হয়ে যেতাম। আবার সেই নৌকা নিয়ে সেই মোহনার দিকে বা ফরেস্টগঞ্জের যে মিলব্যারেক ফরেস্টগঞ্জের বিটুইন নদীর সাথে কানেক্টেড হতো, ওই পর্যন্ত চলে আসতাম নৌকা চালিয়ে। তারপর খুব ছোটোবেলায় আমি বুড়িগঙ্গা নদীর সাঁতার কেটে ক্রস করতাম, বন্ধুবান্ধব সবাই মিলে চলে আসতাম এপারে, ফুটবল টুটবল খেলে গোসল টুসল করে চলতাম। পরে ফলে অনেক স্কুল ফাঁকি দিতে হতো। তারপর খুব কিউরিয়াসিটি ছিল যে ব্যানার পেইন্টার বা সিনেমা ব্যানার পেইন্টার বা সাইনবোর্ড পেইন্টার যারা ওইগুলো আমাদের বাড়ির পাশেই, ওই একরামপুর, তারপর ওই কী বলে ঋষিকেশ দাস রোড, ওই সমস্ত জায়গায় সাইনবোর্ড পেইন্টার দাঁড়িয়ে দিয়ে ড্রয়িং করা, ছবি আঁকা দেখতাম। তারপর ব্যানার পেইন্টার সেই কোর্ট কাছারির পিছন দিকে একটা ব্যানার পেইন্টাররা ছিল। তারপর সূত্রাপুর যে থানাটার উল্টো দিয়ে একটা খুব চমৎকার রেড ব্রিকের বাড়ি ছিল, ওইটার ফটোগ্রাফি সেখানে ছিল ব্যানার পেইন্টার, ওইগুলো দেখতাম। সো এইগুলো কাইন্ড অফ এক ধরনের আনকনসিয়াসলি ভিতরে এক ধরনের একটা প্র্যাকটিস চলে আসলো আর্টের দিকে যাওয়া। এবং আমাদের মহল্লায় দুর্গাপূজা হতো, দুর্গাপূজায় সেই মাসব্যাপী চলতো সেই পর্যায়ক্রমে। কয়েকটা লেয়ারের দুর্গা ঠাকুর তৈরি করে, প্রথমে খড় দিয়ে স্ট্রাকচারটা বানায়, নেচারটা বানানোর পর তারপর ফার্স্ট লেয়ার দিয়ে রেখে দেয়, সেকেন্ড লেয়ার যায়। তখন আমরা ওইখানে যেতাম, আমার বন্ধু বান্ধব মিলিয়ে সেখানে মাটি কালেক্ট করে ওদের থেকে একটুখানি থাকে না ঝুলকিয়ে বা চেয়ে মাটি নিয়ে ছোটো ছোটো স্কাল্পচার হচ্ছে, যেমন মূর্তি বানাতাম। আরও কিছু ইন্টারেস্টিং মেমোরি আছে, যেটা হচ্ছে যে আমরা দোল পুজোর সময় একটা সব আমাদের বন্ধু বান্ধবরা করতো, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতো। সেখানে ছোটো ছোটো টয় দিয়ে, তারপর যে কাঠের গুঁড়ো, সেই কাঠের গুঁড়োকে সবুজ রং করে একটা ঘাস বানাতো। তারপর প্লাস্টিকের খেলনা টেলনা নিয়ে এসে বা ডালপালা নিয়ে ওরা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতো, পাহাড় টাহাড়। হ্যাঁ, এই যে বিষয়গুলো, ওইগুলোর মধ্যে আমরাও ইনভলভ থাকতাম। তো এই যে বিষয়গুলো রিয়েলি অ্যামেজিং। আমি বলবো যে আমার ভাবনার ভিতরে এটা একটা সাবকনসিয়াস মাইন্ডে এমন একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছিল, যেটা আসলে আমি অনেক পরে রিয়ালাইজ। তারপর যে লেদ মেশিনে যারা কাজ করতো, লেদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মেশিন করছে, কাজ করছে। আমাদের পাড়ার মধ্যে একটা প্রিন্টিং প্রেস ছিল। হ্যাঁ, ওরা সেই প্রেসটার মধ্যে তারা যে লেটার সেটিং করতো,
তারপর তারা আহ, আহ, যে ব্লক প্রিন্ট করে মেশিনে প্রিন্ট হতো, সেখান থেকে আমরা ইঙ্ক চেয়ে নিতাম। আমাদের ওয়েস্ট হতো যখন ওই বাড়তি থেকে ওই ইঙ্ক আমরা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়ে আমরা স্টেন্সিল করে টি শার্টের মধ্যে অথবা খেলোয়াড়দের নাম্বার দিলাম। আমার জার্সি নাম্বার দিয়েছিলাম 10, কারণ 10 তখন খুব পপুলার লাগে, প্লের নাম্বার ছিল 10। সো তারপর যখন গোলকিপার ছিলাম তখন আমার পিছনে কেটে স্টেন্সিল করে সেই প্রেসিং দিয়ে আমরা করতাম, নাম্বার দিতাম, যেমন 1 নাম্বার ছিল, এগুলো করতাম। তারপর আবার সমস্ত যেমন রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলামের যে কন্টেস্ট ইমেজকে নিয়ে ওটা স্টেন্সিল করে টি শার্টের মধ্যে, তখন কী হতো যে সেকেন্ড হ্যান্ড টি শার্ট পাওয়া যেত সেই সরকার থেকে, সেগুলোর মধ্যে কিনে প্রাইস থেকে ওর মধ্যে প্রেস করে ওইগুলো করতাম। সো ইট ওয়াজ কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস যে এগুলো করতাম। সো মানে এটা একটা খুব একটা সাংঘাতিকভাবে এক ধরনের এডুকেশন ডেভেলপ করছিল আমার ভিতরে। এটা একটা মেইন স্ট্রিম, আমরা যখন এডুকেশনাল সিস্টেমে যাই তখন থেকে আমার কাজের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাটিটিউড চলে আসে, ডিফারেন্ট মেকানিজম চলে আসে, মেকানিক্যাল ফর্ম চলে আসে। তারপর নানা ধরনের কোলাস, নানা ধরনের অবজেক্ট, নানা ধরনের কিছু ইনকর্পোরেট করা এটা আমার মধ্যে চলে আসে। তখন আমি যখন ওইগুলো কাজ এখন যেগুলো আমি দেখি, দেখার পর আসলে আমি বোঝার চেষ্টা করি আসলে এই রুটটা কোত্থেকে আসে। অফকোর্স আমরা তখন প্রচুর লাইব্রেরিতে যেতাম, আমরা প্রচুর তখন তো আসলে ইনফরমেশন বলতেই হয়তো বা কিছু লাইব্রেরিতে বই আসতো আমাদের, ওইটার কিছু ইনফরমেশন, মানে ওইগুলো খুবই লিমিটেড রিসোর্স মেটেরিয়াল। এখানে আমার ছবি আঁকার পেছনে যাওয়ার পেছনে একটা বড় ধরনের বিষয়, একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমাদের 71-এর আগে আমাদের বাসায় একটা পরিবার থাকতো, যারা সেটা হচ্ছে একটা আর্টিস্ট ফ্যামিলি। মানে উনি আসলে ইলাস্ট্রেশন, তারপর গ্রাফিক ডিজাইন করতেন বাংলা বাজারে। কারণ তখন তো অল দ্য পাবলিশার ছিল ওই বাংলা বাজার। তো বাংলা বাজারকে কেন্দ্র করে, যেমন বাংলা বাজারের যে এক্সপিরিয়েন্স, আমরা রাস্তায় ওই যেতাম, যে ছোটো ছোটো পুরনো ঢাকার বাড়িগুলোর মধ্যে গ্রাফিক ডিজাইন হচ্ছে, সেগুলো বাংলা বাজারে চলে যাচ্ছে, হাতে করা পোস্টার কালার, এগুলো কিন্তু আমরা ওই ছোটোবেলা থেকে জানা দিয়ে উঁকি মেরে বা গেটের সামনে দাঁড়িয়ে দেখতাম। তারপর আমাদের বাড়িতে একটা, মানে আমাদের কুলতলা বাড়িতে একটা পরিবার থাকতো, ওই যে ভদ্রলোক উনি গ্রাফিক ডিজাইনার ছিলেন। তো স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা চলে যায় সমস্ত জিনিসপত্র রেখে। তারপর দীর্ঘদিন আমাদের বাসায় ওই জিনিসগুলো পড়েছিল কি পড়ে থাকতো। এখন তো ওইগুলো রিমুভ করাও যেত না, জব করে থাকতো, ছিল গৌরব পাটকে ছিল। তাই দীর্ঘদিন রাখার পর মা ওই দরজা বা ওপেন করে দেয় এবং জিনিসগুলো ওইখানেই ছিল। তো অনেক পরে তার এক ছেলে সে আসতো, ওনার নাম ছিল আলী। উনি কি করেন, ওই বাবার প্রফেশনে উনি চলে যান, উনি করে বাংলাদেশে। তখন উনি আমাকে, আমি ওই ছবি আঁকাটা দেখে উনি আমাকে খুব ইন্সপায়ার্ড করতো, এবং সে একটা আমার জন্য ছবি এঁকে নিয়ে আসছিল এটা ফলো করার জন্য, যেটা একটা আমার স্পষ্ট মনে আছে, যেটা একটা হাঁস পানিতে ভাসছে, ছোট্ট করে সে পোস্টার কালার নিয়ে আসে। ওইটা দেখে তারপর আমি নিজের মতন আরও কিছু অ্যাড করে আমি কিছু হোয়াইট যে মাউন্ট বোর্ডের মতন বা আর্ট পেপার বা হোয়াইট যে পেপার ছিল মোটা, সেটার মধ্যে পেইন্ট করে পিছনে দিয়ে, মানে ইলেকট্রিক যে কী বলে বিট হতো না ওয়ালে লাগানোর জন্য আগে, সে বিটগুলো কেটে পিছনে পেরে দিয়ে কাগজটাকে লাগিয়েছিলাম, বড় বড় কাগজ দিয়ে ওটা আবার ঝুলে রাখতাম ঘরে ওই ছবিটাকে। তো তারপরই আমার বাবার একটা বন্ধু, উনিও এই অঞ্চলে হাসনাবাদ, মানে তাদের গ্যান্ডেরিয়ায় থাকতো। তো ওই বাবার বন্ধুটার ছেলে হচ্ছে মাস্টার শাকিল, যে চেন মাস্টার শাকিল যে অভিনয় করতো, মনে আছে মাস্টার শাকিলের? হ্যাঁ ওর বাবা একদিন আমাদের বাসায় আসে এবং উনি এসে দেখে ছবি আঁকে। তুমি তোমার ছেলেকে কেন আর্ট স্কুলে ভর্তি করাচ্ছ না? তুমি দেখো আমার ছেলেকে অভিনয় দিয়ে দিতে পারি, আর তুমি তোমার ছেলেকে আর্ট স্কুলে দিতে পারো। তখন আব্বা খুব ইন্সপায়ার্ড হয় এবং আব্বা তখন আমাকে বাফাতে ভর্তি করে।
সো এইটা হয় যে আমার লাইফে একটা টুইস্ট হয়। কোন ক্লাস তখন বাবা যখন ভর্তি হন তখন কোন ক্লাস? কত 6-7 তো তখন আমার লাইফে একটা টুইস্ট হয়। তার আগে আরেকটা টুইস্ট হয়, যেটা হচ্ছে আমার ছোটবেলায় আমার পোলিও হয়। কারণ আমি খুব ডান পেটে টাইপের ছিলাম, আমার খুব দুষ্টুমি ছুটি খুব করতাম। তো পোলিও হওয়ার কারণে আমার মানে ওভারনাইট জ্বর হওয়ার পর আমার পাটা খুব পেইন করে এবং আমি উইক হয়ে যায় আমার পাটা দুটো। তখন আমার হাঁটতে প্রবলেম হয় এবং আমি যখন ফুটবল খেলতে যাই দুপকলা মাঠে, আমার বন্ধুরা বল নিয়ে এমন তীব্র গতিতে ছুটে যেত, আমি ওদেরকে পারতাম না কি করতে। পরে আমার একটা বন্ধু চঞ্চল, ওই পরিবারটাও খুব গুরুত্বপূর্ণ পরিবার আমাদের পাড়ার মধ্যে। চঞ্চলের একটা মণ্ডল পরিবার, ওরা সবাই মিউজিকের সাথে ইনভলভ ছিল। ওদের সব ছায়ানটের গান শিখতো বা বাপাতে গান শিখতো। তো ভাইরা তারা 71-এর পর সব নানা ধরনের কালচারাল ইভেন্ট করতো। আমার একটা বন্ধু ভাইরা, ওর বাবা মারা যায়, মুক্তিযোদ্ধা ছিল, মারা যায়, ওর পাশে রাখতে থাকে। ওরা মিলে এই নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস করতো। এটাও আমার মানে বড়দের জীবনে একটা বড় ধরনের এডুকেশন। ওই পোলিও হওয়াটা আমি ওই ফুটবল খেলার জগৎ থেকে দূরে সরে যাই খুবই ছোটোবেলায়। আর বাফা তখন আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ যেহেতু আর খুব একা হয়ে গেছিলাম, আমার খুব ফ্রাস্ট্রেশন কাজ করতো কি যে আমার মধ্যে তো একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে হয় খেলোয়াড় হবো বা কিছু একটা করতে হবে, কিছু একটা করবো আর কিছু। তো তখন হয় কি যে ওই খুব ফ্রাস্ট্রেশন চলে আসে, বন্ধুদের সাথে একটা দূরত্ব চলে আসে, মহল্লার ছেলেপেলেদের সাথে। অথবা নদীতে গোসল করতে গেছি, অথবা আমি পানিতে ঝাঁপ দিলাম, একদম মানে দূরে না পড়ে একেবারে ঘাটের মানে ইসের সাথেই পড়ে গেল, মানে চুপ করে পড়ে গেল। এটা আমাকে খুব ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে। তো ওই বাফাতে যখন ভর্তি হলাম তখন আর ফিজিক্যাল ইনভলভমেন্টটা কমে আসলো, মোর মানে সাইকোলজি মানে কি বলে যে মেমোরি বা ব্রেনের ওয়ার্কটা বেশি ইনভলভ হয়ে গেল। ওইটা আমাকে বলা যায় কি আমার কাছে সেকেন্ড লাইফ জীবন। তখন আমি খুব ছবি আঁকার দিকে মনোনিবেশ করলাম। একটা বাফার একটা চমৎকার পরিবেশ ছিল, রাশা ভাইয়ের ওদিকে কাজ করতো, তারপর আরও সিনিয়র ভাইরা যারা পাশে লেগে তারা আসতো টাইম টু টাইম ফ্রাইডে। তখন তো ছিল শনি রবিবার মোস্ট প্রবাবলি, তারা আসতো। তারপর আমরা ছবি আঁকতাম। পরে দেখা আরও সিনিয়র ভাই ছিল অনেকে যারা জগন্নাথে পড়াশোনা করতো, হ্যাঁ, আরও সিনিয়র কিছু, তাদের সাথে সান্নিধ্যে যাওয়া। যেমন এই যে এইজের ব্যাপারটা খুব ছোট, কিন্তু তারা আমাকে খুব স্নেহ করতো। আমাকে এমন হতো, জাহাঙ্গীর ভাই আছে, উনি ছিলেন হচ্ছে থাকতেন হচ্ছে দক্ষিণ মুসল্লিতে। তারপর শাহজাহান ভাই, ইনারা আমাকে পড়াতো। যে জাহাঙ্গীর ভাই আমাকে, আমি ওনার বাসায় যে পড়তাম, কারণ উনি আমাকে টেক কেয়ার করতো যে আমি যেন ভালো পড়াশোনা। আমার পড়াশোনার প্রতি একটা দূরত্ব ছিল, অনীহা ছিল খুব বেশি। তো ওনারা আমাকে পড়াতো, তারপর আমি ছবি আঁকতাম এবং আমার স্কিলটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো। এবং লতিফ স্যার, উনি আমাদেরকে স্কাল্পচারও করাতেন, আবার ড্রয়িং করাতেন, পেন্টিং করাতেন, অনেক মিডিয়ার কাজ করাতেন। ওইটা একটা আমার কাছে মনে হয়েছে যে মানে আমি আসলে খুব একটা চমৎকার একটা অ্যাটমসফিয়ারে বড় হয়েছি। আর পুরনটাকে এমন একটা ভাইব্রেন্ট স্পেস, there's a lot of villa, অনেক মজা মজা বাড়ি ছিল। ওই বাড়িগুলো ঘুরে বেড়াতাম, অবাক হয়ে দেখতাম সব বাড়িগুলো, সেই অদ্ভুত সব আর্কিটেকচারাল হাউস বিল্ডিং, সেই ফরাসগঞ্জ থেকে নিয়ে সূত্রাপুর, টিপু সুলতান রোড, নারিন্দা, ইভেন যদিও গ্যান্ডারিয়া খুব নতুন, তারপর ওইখানে অনেক পুরনো বাড়ি হচ্ছিল, বিশাল বাড়ি, আম গাছ। হ্যাঁ, ভয় লাগতো, আমরা রাস্তা দিয়ে আসতাম, গাছ অঞ্চল, ইভেন দুপুরবেলা আমি ভয়ে দৌড়িয়ে চলে আসতাম, এমন নীরবতা ছিল। আর অনেক অ্যাবান্ডেন্ট বাড়ি ছিল। ছোটোবেলায় এগুলো ঘুরে বেড়াতাম আর অবাক হয়ে দেখতাম বাড়িগুলো সব, কারণ কখনো হারিয়ে যেতাম, পথ খুঁজে পেতাম না, অথবা কয়েক ঘন্টা ধরে খুঁজছি পথ বের হওয়ার জন্য, কাউকে জিজ্ঞেস করছে না, নিজের মনেই খুঁজে বেড়াচ্ছি। সেই শ্যামবাজারে কিছু গলিতে হারিয়ে যেতাম, তারপরে তো আস্তে আস্তে বের খুঁজে ফাইন্ড আউট, ও আমি এখানে, দেন আবার বাসায় ফিরে আসতাম। সো এইগুলো আসলে আমি বলবো যে দ্যাট ওয়াজ কাইন্ড অফ এডুকেশন। আমাদের মেইন স্ট্রিম যে এখন আমরা যে
এডুকেশনের যে কনফিউশন নিয়ে কথা বলি বা আমরা বলি যে কলোনিয়াল এডুকেশন বা এইগুলো চাইতে আসলে কি হয় যে মানে সব কিছুই কি আমরা মেথডের উপর করবো, সব কিছুই কি আমরা সিস্টেমের মধ্যেই থাকবো, বাট সিস্টেমটা আর সিস্টেমটা কতদিন লাস্ট করবে, সিস্টেমটা কোন অঞ্চলের মানুষের জন্য, সিস্টেমটা কোন কোন পরিবারের জন্য, সিস্টেমটা খুব এলিট পরিবারের জন্য নাকি সিস্টেমটা একটা ওয়ার্কারের পরিবারের জন্য। তো এইগুলো বিষয়গুলো সামহাও পরবর্তী সময় খুব কাজ করতে মাথায়, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি যে মানে রুট লেভেলের যে মানে অবচেতন মনে যে এডুকেশনটা আসে সেটা আমার এখনকার প্র্যাকটিসের ক্ষেত্রে মনে হচ্ছে তো রাইট বাফাতে ঢুকে তখন ড্রিম ফাইন আর্টসে পড়বো, তো এনিওয়ে ফাইন আর্টসে ভর্তি হওয়া শুরু হলো। ফাইন আর্টসে ঢোকার সময়ই আসলে আমি যেহেতু আমি বাফে স্কাল্পচার করতাম, সেই বা আমি যে চারুকলে ক্লাসের কাজ করার পর আমি একাডেমিক কাজের মধ্যে আমি খুব সিরিয়াস ছিলাম, এমন না যে আমি এই এন্টি মানে এডুকেশনাল সিস্টেম টু ব্রেক দিস সিস্টেম এই ধরনের কনসেপ্ট আমি ওইভাবে বিলিভ করতাম না। একটা কারণে যখন আমি এডুকেশনের সিস্টেমের মধ্যে অ্যাপ্রুভ করছিলাম, যখন অ্যাডমিট হই তখন তো আমি এটা জেনেই অ্যাডমিট, আমি জানি যে এটা এইভাবে চলে। এবং আমাদের পরবর্তী সময় যখন আমরা আমাদের মধ্যে অনেকে খুব এন্টি একটা অ্যাটিটিউড, ও এই করবো না, কেন থাকে না যে আর্টিস্ট অনেক কিছু ভেঙে ফেলবো এই করবো, তখন আমি বলি অফকোর্স তুমি ভাঙবা, বাট তুমি এই সিস্টেমের তো তুমি মানে তুমি সিস্টেমটাকে এগ্রি করেই ওর ভিতরে ঢুকছো। এখন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউ ক্যান চেঞ্জ উইদিন দ্যাট। হ্যাঁ, তো তখন আমি আসলে প্যারালালি আমি স্কাল্পচারও করতাম। আমি একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি ক্লাস করতাম, ক্লাসের কাজটা শেষ করে সারাদিন দিনের বেলায় তো হয় আউটডোর করতাম বা ক্লাসের স্কেচ করতাম আউটডোরে বা পার্সপেক্টিভ ড্রয়িং বা নানান ধরনের কাজ থাকে না, ওইগুলো কিন্তু আমি খুব মন দিয়ে করতাম। আমার কাছে না ওটা আমি আসলে আমিও ওইটা এনজয় করতাম, যে সেই পেন্সিল দিয়ে ল্যান্ডস্কেপ করা এটা আমি এনজয় করতাম। ওয়াটার কালারগুলো প্রতিদিন ভোরে বের হয়ে যেতাম, নানান জায়গায় ঘুরে বেড়াতাম, ছবি আঁকতাম, ওটা আমি আসলে এনজয় করতাম। মানে সেই সময়টা আমার কাছে ইট ওয়াজন্ট বোরিং জব। যেমন আমরা সেই এই সমস্ত জায়গায় যে কী বলে যে ফরেস্টগঞ্জ মানে নদীর কামরাঙ্গি চড় আমি খুব একটা যাইনি, আমি খুব বেশি যে চুনকুটিয়া থেকে নিয়ে মানে এই অঞ্চলটা সদরঘাটের এই পাড়টায়, হ্যাঁ এই অঞ্চলে প্রচুর আমি ছবি আঁকতাম, সব স্টিমার কী বলে ডকইয়ার্ডের ছবি প্রচুর আঁকতাম, ধুলাইখালের দিকে ছবি আঁকতাম, কমলাপুরের বেশি ছবি। আমি খুব মানে জীবনধর্মী ছিল আমার ভাবনাগুলি, ছিল যে নগরটি আমি আসলে গ্রামের দৃশ্য আঁকছি কিনা মনে নেই, খুব কম আঁকছি। এটি যদিও গ্রামই ছিল, বাট এটার মধ্যে একটা ওয়ার্কার শ্রেণীর মতো, এটা ওই হিউম্যান মুভমেন্ট আর উইথ দ্য মেকানিক্যাল লাইফের মধ্যে, মানে টারবান লাইফের সাথে সম্পর্কিত এই ধরনের কাজ, এটা আমি এনজয় করতাম। তখন আমি আসলে স্কাল্পচার করতাম, কার্ভিং করতাম। আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন আমার প্রথম কাজ সিলেক্ট হয় ন্যাশনাল, সেটা একটা 71-এর উপর, সে নারীদের মানে 71-এর উপর আমি যেগুলো কাজগুলো করছি আমার সবগুলো মানে খুব বেশি করিনি, বাট আমার জীবনের শুরুতেই হয় হিস্ট্রিক্যাল ওয়ার্কের উপর বেস করে, হিস্ট্রিক্যাল ঘটনা এবং পলিটিক্যাল ওয়ার্কের দিকে যায়। এবং প্রথম দিকে আমি যখন মোস্ট প্রবাবলি আমি তখন সেকেন্ড ইয়ার প্রিডিক্স, তখন আমার ন্যাশনালে কাজ চান্স পায়। সেটা ছিল যে সে পাক বাহিনী যে আমাদের নারীদের উপর অত্যাচার করছিল, সেই ধর্ষণের উপর আমি দুটো কাজ করছিলাম, উডেন ওয়ার্ক। ইট ওয়াজ নট ব্যাড, খুব ইন্টারেস্টিং কাজ ছিল। যে স্টাইপেন্ডের টাকা পেয়ে, আমাদের স্টাইপেন্ড দিত, ওই টাকাটা পেয়ে সেই রামপুরা থেকে কাঠ কিনে, তখন রামপুরা ব্রিজও হয়নি, কাঠ কিনে নিয়ে আসছিলাম বাসায়, তারপরে কার্ভিং করতাম। তো এই একটা বড় একটা টার্নিং পয়েন্ট।